আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইরানে সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ বাহিনীর হামলা অব্যাহত। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 মার্কিন সেনা হতাহতের দাবি। এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। যুদ্ধের কারণে এখনই জ্বালানি সংকটের আশঙ্কা নেই, দাবি মন্ত্রীর। পর্যাপ্ত মজুদ আছে বলছে বিপিসি। গণভোটের অধ্যাদেশ এবং জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। সংস্কার বাস্তবায়ন করা না হলে রাজপথে নামার হুমকি এনসিপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। লেনদেনের তথ্য চেয়ে সব আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বিএফআইইউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শুরুতেই ইরান প্রসঙ্গ। চতুর্মুখী হামলায় এখনও অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। মঙ্গলবার আইআরজিসির শীর্ষ কমান্ডার এবং ইরানি প্রেসিডেন্টের কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে তাদের মিসাইলের আঘাতে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। নতুন হামলার ঘটনা ঘটেছে আরব আমিরাত, ওমান সহ বিভিন্ন আরব দেশেও। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। এদিকে ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের যৌথ হামলার জেরে যে যুদ্ধ শুরু হয়েছে সেটি 4 দিনেও থামেনি। উল্টো সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ায় ক্রমেই মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের শঙ্কা বাড়ছে। মঙ্গলবারও ইরান জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ওয়াশিংটন, তেল আবিব। গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের বহু স্থাপনা। এ পর্যন্ত দেশটির 153 শহর হয়েছে হামলার শিকার। নতুন করে আইআরজিসির শীর্ষ কমান্ডার, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে হামলার দাবি করেছে আইডিএফ। বেসামরিক নাগরিকদের টার্গেট বানানোয় মার্কিন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ইরানের। আমেরিকার জনগণের তাদের সরকারকে প্রশ্ন করা উচিত। মিনাবের স্কুলের শিশুরা কিংবা ফার্স প্রদেশের ক্রীড়াবিদরা কি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল? জুন মাসে ট্রাম্প দাবি করলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন হয়েছে। যদি তা ধ্বংসই হয়ে যায় তাহলে সেটি কিভাবে হুমকি তৈরি করে? পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। সেন্ট্রাল ইসরায়েলের একাধিক স্থানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। পাওয়া গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য। জেরুজালেমেও সতর্কতা সাইরেনের শব্দে মিসাইল হামলার আতঙ্কে বাংকারে ঢুকতে দেখা গেছে বাসিন্দাদের। সংযুক্ত আরব আমিরাতের অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানেও একটি তেলের ট্যাঙ্ক হয়েছে হামলা শিকার। সাইরেনের শব্দ শোনা গেছে কুয়েত সিটিতে। ইরাকের উত্তরাঞ্চলেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর অভিযোগ তুলেছে উপসাগরীয় দেশগুলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখনই জ্বালানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিশ্বব্যাপী সংকট দেখা গেলে বাংলাদেশেও সমস্যা হতে পারে। আর বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, দাম বাড়ার শঙ্কা নেই। জানান, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি ভাবা হচ্ছে। দেশের জ্বালানি খাত বলতে পুরোটাই আমদানি নির্ভর। ডিজেল, অকটেনের পর গ্যাসের মূল ভরসাও এখন বিদেশি এলএনজিতে। ফলে বৈশ্বিক যে কোনো পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ সে আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও সৌদির তেল শোধনাগারে হামলা বৈশ্বিক তেল সরবরাহে আঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞরা। তবে সরকারি প্রতিষ্ঠান বিপিসি বলছে, আপাতত জ্বালানি তেলের সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় যথেষ্ট মজুদ রয়েছে। দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান বিপিসি চেয়ারম্যান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মার্চের যে 2টা জাহাজ, আমাদের একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনো বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই, সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজলেও দেশের জ্বালানি খাতে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্বজুড়ে সংকট দেখা দিলে দেশেও এর প্রভাব পড়তে পারে। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, কোনো অসুবিধা নেই।
বর্তমান মজুদে ডিজেল 14 দিন, অকটেল 28 দিন, পেট্রোল 15 দিন ও ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েল 55 দিন চলতে পারে বলে জানিয়েছে বিপিসি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মঙ্গলবার দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টসের তথ্য চাওয়া হয়েছে। BFIU এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থার পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেন বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। সাবেক উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যেই দুদকে অভিযোগের জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ এশীয় বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে মূলত চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বার্তা দিতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ঢাকার কাছে অস্ত্র বিক্রির জন্য বহুল আলোচিত জিসমিয়া এবং আকসা নিয়েও কথা হতে পারে এই সফরে। পাশাপাশি চীনকে চাপে ফেলতে ঢাকা দিল্লি সম্পর্ক জোরদারের বার্তাও দিতে পারেন ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী কূটনীতিক। পল কাপুর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নুর উত্তরসূরি। দিল্লি হয়ে রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। 3 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন তিনি। পরিদর্শন করবেন জুলাই স্মৃতি জাদুঘর, যোগ দিবেন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ইফতারে। সরকারি দল এবং বিরোধী দল মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF আয়োজিত ইফতার মাহফিলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, সুস্থতার জন্য আল্লাহর পরেই মানুষ ডাক্তারদের উপর আস্থা রাখেন। ডাক্তারদেরও জনসাধারণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে। দেশের মানুষ দেশেই বিশ্বমানের চিকিৎসা পেলে বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষ যখন বিপদে পড়ে অসুস্থ হয়, আহত হয়, তখনই আমাদের কাছে আসে। আসার পরে যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন। আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা। আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে।